অনেক দিন পর সৈয়দ আতাউল হক স্যারের সাথে দেখা হলো। তো যাওয়ার সময় তিনি আমার হাতে একটা বই ধরিয়ে দিয়ে বললেন, পড়ে দেখো। বইটি হাতে নিয়ে দেখলাম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সাগরের মোহনার মতো একটা ছবি, আর সেখানে এক টুকরো আকাশ, প্রচ্ছদে লেখা রয়েছে মোহনা। শব্দটা প্রথমেই আমাকে একটু এলোমেলো করে দিল। ভাবলাম আসলে গল্পটা কেমন হবে। তো একটু ইতস্তত করে এই বইটা খুললাম। নামকরণের উদ্দেশ্যে স্যার যেটা লিখেছেন সেটা পড়ে আমি হতভম্ব হয়ে গেলাম। তিনি লিখেছেন, বহমান নদী সারাটা পথ এঁকে বেঁকে চলার পর মোহনাতে এসে যেমন অনন্ত সাগরে মিলিত হয়, তেমনি আমিও সারা জীবন চলার পর মোহনাতে এসে দাঁড়িয়েছি। তারপরে শুরু হবে আমার অনন্ত যাত্রা। সুতরাং মোহনা নামটি আমার কাছে সব থেকে যথাযোগ্য বলে মনে হলো, তাই এই বইয়ের নাম মোহনা। নামকরণের এই উদ্দেশ্যটা পড়ার সাথে সাথে আমার ভেতরে এক রকমের অদ্ভুত শিহরণ জেগে গেল। পড়তে শুরু করলাম। অদ্ভুত, অসাধারণ। তো সেই বই থেকে সামান্য কিছু অংশ আপনাদের জন্য পড়ছি। তো লেখক লিখছেন, আমাদের সংসারে আমি, নানু আর আমাদের বাড়িতে দেখাশোনার জন্য একটা মেয়ে ছিল। আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি। আমাদের 3টি বাড়ির পরেই প্রাইমারি স্কুল। আমি 2য় শ্রেণীর ছাত্র, ক্লাসের ফার্স্ট বয়। সবাই আমাকে আদর করে। সকাল 10টায় গোসল করে খেয়ে পোশাক পরে স্কুলে যাই, আর বিকেল 4টায় বাড়ি ফিরে আসি। সবার সাথে খোশ গল্প করে বাড়ি ফেরার পথে আমাদের বাড়ির দেউড়ির সামনে এসেই আমি থমকে যাই, আর আমার বন্ধুরা সবাই দক্ষিণ দিকে চলে যায়। আমি তখন একা। হঠাৎ দেউড়ির মুখে মাটিতে শুয়ে জোরে জোরে কান্না শুরু করি, আর বলতে থাকি, আমি গেলাম গো, আমার ভুখ লেগেছে, আমি মরলাম গো। আমার এই কান্না শুনে আমার নানু হাতের কাজ ফেলে দৌড়াতে দৌড়াতে আসেন আর বলেন, আরে আমার ভাইটা না খেয়ে আছে। এই বলে তিনি আমাকে কোলে তুলে নিয়ে ঘরে নিয়ে যান, তারপর অনেক আদর করেন। আমি তখনও চোখ বন্ধ করে সুর করে কাঁদছি। নানু আমাকে মেঝেতে পাটি বিছিয়ে শুয়ে রেখে ভাত তরকারি নিয়ে আসেন এবং আমার হাত ধোয়াবার পর ভাতের উপর রাখেন। হাতের নাগালে ভাত পেয়ে আমি কান্না থামাই, তারপর খেতে শুরু করি। এর মাঝে আমার আবার বইয়ের কথা মনে হয়, যেগুলো আমি ফেলে এসেছি রাস্তায়। চেয়ে দেখি নানু তার নিজের আঁচল দিয়ে বইগুলো মুছছেন। তিনি জানেন, না হলে ময়লা বইয়ের জন্য আমি আর এক প্রস্থ কান্না শুরু করব। আমার নানুর বয়স তখন বোধহয় 85-র কাছাকাছি। আমি যখন মোটামুটি বুঝি তখন থেকে দেখেছি নানুর একটাও দাঁত নেই, আর মাথার উপর সব চুল সাদা। আমার জন্মের 1.5 বছর পর আমার মা টাইফয়েডে মারা গিয়েছিলেন। তখন থেকেই আমি নানুর কোলে বড় হয়েছি। প্রায়ই আমি কোলে ওঠার জন্য বায়না ধরতাম, আর নানু আমাকে অনেক কষ্ট করে কোলে তুলে নিয়ে কোনো কিছুর সাহায্য নিয়ে দাঁড়াতেন। আজ এতদিন পর বুঝি নানু যে আমাকে কত আদর করতেন, কত ভালোবাসতেন, আর আমার জন্য তিনি যে কত কষ্ট করতে রাজি ছিলেন। তো এই গল্পের আরেকটা ছোট্ট অংশ বলছি। আমার স্ত্রীর বড় বোনের স্বামী, তিনি ছিলেন গোলাম মোস্তফা, এবং পেশায় তিনি ছিলেন একজন জেলা জাজ। তো তিনি যখন 2 বছরের, তখন তার সেই ছোট্টবেলায় তার মা মারা গিয়েছিলেন। ওনার বাবা ছিলেন ডক্টর। তিনি পরবর্তীতে আবার বিয়ে করেছিলেন। তো বিয়ের প্রথম রাতেই ওনার সৎ মা, অর্থাৎ মোস্তফা ভাইয়ের সৎ মা,
ওনাকে সাথে নিয়ে একই বিছানায় ঘুমিয়েছিলেন। তো দিন যায়, মোস্তফা ভাই আস্তে আস্তে বড় হন, আরও ভাই বোন এই দুনিয়াতে আসে। তো খাওয়ার সময় সেই মা মোস্তফার পাতে রুই মাছের বড় টুকরোটি তুলে দিয়ে অন্য সন্তানদেরকে বোঝাতেন, এটা তোমাদের বড় ভাইয়া, এই বড় ভাইকে মাছের মাথা খেতে হয়। তো ম্যাট্রিক পাশ করার পর মোস্তফা ভাই একদিন কোথাও থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পাশের বাড়ির এক বৃদ্ধ চাচার সাথে দেখা। তিনি জিজ্ঞেস করলেন, কিরে মোস্তফা, কেমন আছিস? তোর সৎমা কেমন আছে? মোস্তফা ভাই তো অবাক, জিজ্ঞেস করলেন, চাচা, সৎমাকে? চাচা বললেন, আরে তোর আসল মা তো মারা গেছে অনেক আগেই, এখন তুই যাকে মা বলিস তিনি তো তোর সৎ মা। মোস্তফা ভাই খুব অবাক হলেন, বললেন, তাই নাকি? আর কিছু না বলে তিনি বাসায় ফিরে এলেন। বাসায় এসে মাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কি আমার সৎ মা? মা বললেন, তোকে একথা কে বলেছে? মোস্তফা ভাই বললেন, ওই যে পাশের বাড়ির চাচা, উনি বললেন। মা বললেন, তুই নিজে কি বুঝতে পেরেছিলি যে আমি তোর সৎ মা? কই না তো। তাহলে আর চিন্তা করিস না, কারণ আমিই তোর আসল মা। আর তাছাড়া মানুষের কথায় কি বা এসে যায়। কি অদ্ভুত। এই যে মায়ের গল্প বললাম, এই মা কিন্তু সাধারণ গ্রামের একজন অতি সাধারণ পড়ালেখা না জানা অশিক্ষিত ভদ্র মহিলা। অথচ অশিক্ষিত কথা বললাম, আসলে আমার এই অশিক্ষিত শব্দটা উচ্চারণ করা অত্যন্ত অন্যায় হয়েছে। ওই মানুষেরা ছিলেন সত্যিকার শিক্ষিত মানুষ। তারা জানতেন কিভাবে মানুষকে আপন করতে হয়, কিভাবে সমাজে, পরিবারে বন্ধনকে মজবুত করতে হয়। আর আজকে আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে বড় হচ্ছি, সেটা কি আসলেই আমাদের কিছু শেখাচ্ছে? আমরা কি দিন দিন সমাজের মানুষের সাথে, পরিবারের সাথে, রাষ্ট্রের সাথে বন্ধনের ক্ষেত্রে দিন দিন মজবুত হচ্ছি নাকি দুর্বল হচ্ছি? তো সেই গল্পের আর একটা অংশ থেকে বলছি। আমরা তখন গ্রামে থাকতাম। গ্রামে থাকার সময় মনে হতো আমরা সমস্ত গ্রামবাসী মিলে যেন একটা জয়েন্ট ফ্যামিলিতে বাস করছি। আমাদের গ্রামটা ছিল খুবই সুন্দর। আজকের যুগের মানুষের মতো এত সৌন্দর্য, উপকরণ, বিলাসিতা তেমন কিছুই ছিল না, কিন্তু আমাদের মধ্যে এত অভাব বোধ ছিল না। আর সে কারণে সবার মাঝে ছিল একটা হৃদ্যতার ভাব। তো 2001 সালে আমি তখন ওয়াশিংটন থেকে হিউস্টনে যাচ্ছি প্লেনে। আমার পাশেই একজন মধ্যবয়সী আমেরিকান মহিলা বসে আছেন। কথায় কথায় তিনি আমাকে প্রশ্ন করলেন, আমার বাড়ি কোথায়? আমি বললাম, বাংলাদেশে। কিন্তু ভদ্রমহিলা বাংলাদেশকে চিনতে পারলেন না। তখন আমি তাকে বললাম, ওই যে ইন্ডিয়ার পূর্ব দিকে। একসময় তিনি জানতে চাইলেন আমাদের সমাজ ব্যবস্থা কেমন। আমি বললাম, আমরা জয়েন্ট ফ্যামিলিতে বাস করি। তো আমার কথা শুনে তিনি তো অবাক, বললেন, জয়েন্ট ফ্যামিলি সেটা কি? প্রশ্ন শুনে আমিও বিপদে পড়লাম। কি করে বোঝায় জয়েন্ট ফ্যামিলি বলতে, কি বোঝায়? এ কথা সবার আপনাদের জানা যে ইউরোপ আমেরিকায় কেউ জয়েন্ট ফ্যামিলিতে বাস করে না। তো আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনার বাবা মা কি জীবিত আছেন? ভদ্রমহিলা বললেন, হ্যাঁ আছেন। তো আপনারা কি একত্রে বাস করেন না আলাদা থাকেন? তিনি বললেন, না, আমি তো আলাদা থাকি, আমার নিজের মতো করে থাকি। তো আপনি কি কোনোদিন আপনার পিতার কাছে কোনো প্রয়োজনে কোনো রকম টাকা পয়সা চেয়েছেন? ভদ্রমহিলা বললেন, হ্যাঁ চেয়েছি। তো উনি কি দিয়েছিলেন আপনাকে টাকা? এবার ইতস্তত করে ভদ্রমহিলা বললেন, না, দেননি। বাবা বলেছেন, এটা তোমার নিজের সমস্যা, তুমি নিজেই এটাকে মিটিয়ে নাও। তখন আমি ভদ্রমহিলাকে বললাম, দেখুন,
আমারও একটা মেয়ে আছে। আমার মেয়ের বিয়ের পর আমার মেয়ে যদি আমার কাছে কোনো টাকা পয়সা চায়, আমার কাছে টাকা থাকলে আমি সঙ্গে সঙ্গেই তা দিয়ে দেব। আর যদি না থাকে, তাহলে অন্যদের কাছ থেকে লোন করে এনে হলেও আমি আমার মেয়েকে সেই টাকাটা দেব। আর কখনোই আমি আমার মেয়ের কাছে টাকাটা ফেরত চাইব না। ভদ্রমহিলা খুব অবাক হলেন, বললেন, বলো কি, অদ্ভুত ব্যাপার। আমি বললাম, হ্যাঁ, এটাই হচ্ছে জয়েন্ট ফ্যামিলির থিম। এবার আমি তাকে প্রশ্ন করলাম, তো আপনি কোথায় যাচ্ছেন? শিকাগোতে, আমার বোনের কাছে। আর কতদিন থাকবেন? তো প্রায় 7 দিন। আমি বললাম, আচ্ছা, ওই 7 দিন থাকার জন্য খরচপাতি বা অর্থ দিতে হবে? ভদ্রমহিলা বললেন, হ্যাঁ, তা তো কিছু দিতেই হবে। আমার নিজের বাসাতেও তো আমার খরচ হয়, কাজেই সমস্যা নেই। তো সেখানে থাকার সময় তাদের কোনো কাজে আপনাকে কি কোনো সাহায্য করতে হবে? ভদ্রমহিলা বললেন, হ্যাঁ, অবশ্যই। রান্নাঘরের কাজে, বিছানা করা, ঘর পরিষ্কার করা, এ সমস্ত কাজে তো তাকে সাহায্য করতেই হবে। আমি বললাম, আমি যাচ্ছি হিউস্টনে, আমার এক ভাতিজার কাছে। আমি ওখানে পৌঁছানোর পর সে আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে। তার বাসার সবচেয়ে ভালো রুমটি আমাকে দেবে আমাকে থাকার জন্য। তার স্ত্রী সবচেয়ে ভালো ভালো খাবার রান্না করে আমাকে খাওয়াবে। আর সবশেষে আমি যখন ফিরে আসব, তখন তারা আমাকে কিছু উপহার সামগ্রী দেবে। কিন্তু তারা এর বদলে আমার হাসি মাখা মুখ ছাড়া আর কিছুই আশা করবে না। তারা আমার কাছে কোনো অর্থ, কোনো কিছু সাহায্য, কোনো কিছুই চাইবে না। এটাই আমাদের সম্পর্ক, এটাই জয়েন্ট ফ্যামিলির থিম। প্রিয় শ্রোতা, এই যে বইটির কথা বললাম, এই বইটিতে সৈয়দ আতাউল হক তার জীবনের গভীর তাৎপর্যগুলো তুলে ধরেছেন। সম্ভব হলে বইটি সংগ্রহ করে আপনিও পড়তে পারেন।